তাদেরকে বলি অ্যাস্ট্রোলজিটা দাদা এত সোজা জিনিস নয়, এত ইজি না। লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে থাকলেই সে ব্যক্তিটা মাঙ্গলিক হবে, এত ইজি মাঙ্গলিক যোগটা নয়, কোনো যোগই নয়। হাতকে দেখো, হাত তো মিথ্যা কথা বলে না। যদি হাতটা মাঙ্গলিক হয়, কেউ আগে বলেছে হাতে মাঙ্গলিক বোঝা যায়? আমি জানি না তোমার পডকাস্টে আলোচনা হয়েছে কিনা, ইভেন বাংলায় কোনো পডকাস্টে এর আগে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা। আমার মনে হলো সাধারণ মানুষদের জানানো দরকার। অনেস্টলি বলছি, 7.5 আমি ভালো আছি। এবং 7.5 না মানুষকে একটু চোখে পর্দাটা সরিয়ে দেয়, মানুষকে চিনতে শেখায়। এবং দেখবে তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমার পক্ষে হার্মফুল, 7.5 তোমার তার সঙ্গে কোনো না কোনোভাবে ডিস্টেন্স তৈরি হবেই হবে। ব্যবসায়িক পার্টনার হলে হয়। এবং বহু মানুষ আছে যারা ভুল কর্ম করছে। পৃথিবীতে 99% মানুষ ভুল কর্ম করছে, ভুল জায়গায় করছে। এই যে তোমাকে বললাম পিওর করে শনি, আমাদেরকে পিওর করে। একটা লোহাকে যখন একটা আকার দিতে হয়, তাকে পুড়িয়ে ঝাঁঝরা করে লাল হয়ে যায়, তারপর তাকে পেটানো হয়, সে নরম হয়, তারপর তাকে পিটিয়ে একটা আকার দেওয়া হয়। শনি 7.5 সময় আমাদেরকে ওই কাজটাই করে। 7.5 খারাপ না, পৃথিবীর সমস্ত কোটিপতি এই শনির আন্ডারে। কারণ বাস্তবতা বোধ ছাড়া তুমি কোনোদিন বড় হতে পারবে না। মাঙ্গলিক জাতক জাতিকাদের অ্যাম্বিশন খুব হাই হয়, ঠিক আছে? তো অ্যাম্বিশন যখন হাই হবে তোমার পার্টনারের সাথে বোঝাপড়া তো কমবেই। তুমি তোমার কেরিয়ার নিয়ে যখন খুব খুব বিজি, তোমার পার্টনার যদি সেই জায়গাটায় তোমায় অ্যালাউ না করে, তখন একটা গ্যাপ তৈরি হয়। আবার বহু ক্ষেত্রেই দেখবে মাঙ্গলিক জাতক জাতিকারা না অনেক সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও জড়িয়ে পড়ে। কেন মাঙ্গলিক মঙ্গলের কিছু কিছু জায়গায় অবস্থানের কারণে না কামুকতা বিষয়টা অতিরিক্ত আসে, সেক্সুয়াল এক্সপেকটেশন হাই হয় এদের। এই সম্পর্কে জানতে হবে। এগুলো জানেই না আমরা, শুধু রাহু কেতু 7টা 8টা গ্রহ নিয়ে আলোচনা করলাম, এর জন্য মরে যাবে, এর জন্য ফাঁসি হবে, এর জন্য বিয়ে হবে না, ব্যাস এইটুকু। আবহাওয়ার কি হতে পারে, দেশের কি হতে পারে, রাষ্ট্রের কি হতে পারে আমরা জানি না। আমরা বুঝতেই পারছি না, টাইমিংটা পাল্টে গেছে। মানে তুমি কিভাবে বলছো এটা? দেখো, চন্ডির পঞ্জিকাটা তো এভাবে তৈরি, পঞ্জিকাটা ভুল, পঞ্জিকা ভুল। তো আমি আবার এখানে বসে আবার ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, পঞ্জিকায় ভুল আছে। চলুন বসুন আমার সঙ্গে। তুমি তো একটা বলছো যেখানে আমি সবসময় এরকম বলি ভাই, আমি জানি তুমি ঠিক বলো, আছে, কিন্তু তুমি একটা বড়সড় একটা পুজোকে তুমি ভুল বলছো। পুজো পদ্ধতিটা ভুল হলে ভুল বলবো না। আমার থেকে ভালো দুর্গাপুজো পশ্চিমবঙ্গে অনেকেই জানেন, কিন্তু আমি যেটুকু জানি সঠিক জানি। আমি দুর্গাপুজোর ইতিহাসটা জানি। আমি দীর্ঘদিন দুর্গাপুজোর ইতিহাস, দুর্গাপুজো নিয়ে রিসার্চ করেছি। ঈশ্বরের প্রতীক এভাবে নির্ধারিত, যেমন অন্যান্য ধর্মের কথাও বলি, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের প্রতীক হচ্ছে একটা ক্রস, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চিহ্ন খ্রিস্টানদের। এবং ওই প্রতীক উপাসনা করে ওরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি। আর এই প্রতীক উপাসনা করেই আমরাও একটা সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি ছিলাম। এখন আমরা বন্ধ করে দিয়েছি, নির্বোধ হয়ে গেছি, এবং আমরা বহু দেবতা পুজো করছি, সবাইকে ডাকছি। আমার ভক্তির প্রশ্ন আছে তো, সকালে শিব, বিকেলে দুর্গা, তারপরে কালী, তারপর বজরং বলি। আমি তো ভক্তই ঠিক না, আমি জানি না আমি কার ভক্ত এবং কাকে ডাকছি, তিনি কে, তার স্বরূপ কি। 99% হিন্দু না এটাও জানেন আমার ধর্মগ্রন্থে। তাহলে বাস্তু মানে আবহাওয়া, জল, মাটি, পরিবেশ, গাছ। ঠিক বাস্তুতে ঈশান কোণের গুরুত্ব সর্বাধিক। ঈশান কোণের উপরে বাস্তুর কর্তার স্বাস্থ্য, রোগ, সন্তান, এগুলো নির্ভর করে। আমরা এখনো 4500 বছর পিছনে পড়ে আছি, যখন ঈশান কোণ উত্তর পূর্বে ছিল। নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে এবং কে আছে আমাদের সাথে, তাই জন্যই তো ক্লিক করেছেন। সূর্যদা আমাদেরকে আজকে বলবে এমন কিছু কিছু তথ্য। আপনারা কি জানেন পঞ্জিকা ভুল? হ্যাঁ, আপনারা পঞ্জিকা ভুল, রথযাত্রা ভুল, দুর্গাপুজোর সময় অনেক কিছু আছে যেগুলো ভুল। সব কিছু বলবো না, পুরো পডকাস্টটা দেখতে হবে। আমি বেশি কথা বাড়াতেও চাই না, কিন্তু আপনাদের কিছু কথা বলি যেটা দাদা বলে থাকেন, যে ভালো তথ্য মানে ভালো অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য বা বাস্তুবিদ বা ধরুন নিউমোলজি জানতে চান বা এখন হস্তরেখাবিদ হতে চান, তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। দাদার একটা ইনস্টিটিউশন আছে, সেই নাম্বারটা কোথায় আছে? আমার কথা বলা যেখানে শেষ হবে তারপর থেকে দাদার নাম্বার স্টার্ট হবে, সেই নাম্বারে কল করতে হবে এবং শিখতে হবে এবং জানতে হবে। এই যে এখানে এসে একটা মানুষ বলছে তার কোনো প্রমাণ নেই, দাদা কিন্তু প্রমাণ সহকারে কথা বলে। আর বেশি কথা বলবো না, কারণ আপনারা ডিস্টার্ব হচ্ছেন। যাই হোক, কিন্তু আমাকে যেটা বলতে, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, সারা বিশ্বের বাঙালির কাছে এরকম তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। বা কোনো রকম প্রেডিকশন চাইছেন বা কোনো রকম প্রমোশনাল কাজ করতে চাইছেন আমাদের সাথে, তার জন্য আসতে হবে। আর ডাইরেক্ট সূর্যদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি, বলো।
অনেকদিন পর আবার দেখা হয়েছে। কিন্তু আজকে আমাদের যে টপিকটা হচ্ছে যে মাঙ্গলিক, প্রথমেই যে টপিকটা, এবং মাঙ্গলিক নিয়ে অনেকে অনেক রকম কিছু কথা বলে। তোমার কাছ থেকে জানতে চাইবো যে মাঙ্গলিক একটু সূক্ষ্ম যদি বিচার করো বা একটু বলো এই ব্যাপারটা। দেখো, প্রথমত ওভারঅল না আমরা এই ইউটিউবে ভিডিও দেখে দেখে খুব সহজেই সবাই ভাবছি ডিটেক্ট করা শিখে গেছি। এখন তো অনেক ক্লায়েন্টরা আমাকে ফোন করে বলে যে আমি না অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি, জানেন তো আমার না মঙ্গলটা এখানে বসে আছে, এই ডিগ্রিতে আছে, তো আমি মাঙ্গলিক, তা আমার কি করা উচিত যদি সাজেশন করেন। প্রচুর লোক ফোন করে। তো আমি তাদেরকে বলি অ্যাস্ট্রোলজিটা দাদা এত সোজা জিনিস নয়, এত ইজি না। লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে থাকলেই সে ব্যক্তিটা মাঙ্গলিক হবে, এত ইজি মাঙ্গলিক যোগটা নয়, কোনো যোগই নয়। আমাদের জ্যোতিষশাস্ত্রে 1,00,000-এর উপর যোগ আছে, 1 লাখ। বোঝা গেল? তো এবার আসছি মাঙ্গলিক 18টা উপায়ে খণ্ডন হয়, সেখানে কিছু নাক্ষত্রিক কানেকশন থাকে। মাঙ্গলিক যদি বিচার করতে হয় না, হাতটাকেও দেখতে হয়। সব থেকে ইজি ওয়ে, যারা এখন নতুন জ্যোতিষ শিখছো তাদের জন্য আমি বলি, হাতে মাঙ্গলিকটা কি করে বিচার করে আগে শেখো ভালো করে। তাহলে বার চার্টে তুমি যদি আপাত দৃষ্টিতে মঙ্গলকে দেখো, তাকে সূক্ষ্মভাবে না ভাঙো, তাহলে তুমি বুঝতে পারবে না ওই মাঙ্গলিকের প্রভাব আদৌ সে পাচ্ছে কিনা। তাহলে হাতকে দেখো, হাত তো মিথ্যা কথা বলে না। যদি হাতটা মাঙ্গলিক হয়, কেউ আগে বলেছে হাতে মাঙ্গলিক বোঝা যায়? আমি জানি না তোমার পডকাস্টে আলোচনা হয়েছে কিনা, না, আমি ইভেন তো শুনি। বাংলায় কোনো পডকাস্টে এর আগে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা। আমার মনে হলো সাধারণ মানুষদের জানানো দরকার, তো আমি জানালাম। এখানে আরো অনেক ডিটেল আছে। তো হাতে যদি মাঙ্গলিক থাকে আর বার্থ চার্টেও যদি মাঙ্গলিক থাকে, তাহলে মাঙ্গলিকটাকে ধরে নিতে হবে। যারা এখনো সূক্ষ্ম বার্থ চার্ট অ্যানালাইসিস জানে না, এটা তাদের জন্য। যারা টিউটোরিয়াল শিখছেন বা যারা ইউটিউব দেখে নিজেকে অ্যাস্ট্রোলজার ভাবছেন, এটা তাদের জন্য। তো এবার বলি মঙ্গলের অবস্থান। মঙ্গলের স্টারকে দেখো আগে, নবাংশটাকে বিচার করো। নবাংশে মঙ্গলের বলবত্তাকে দেখবে না, কোন নক্ষত্রের কোন চরণে মঙ্গল আছে সেটা দেখবে না, সংযোগ কার সাথে হচ্ছে, কার দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর সেটা দেখবে না, ভাবকে দেখবে না, রাহু বৃহস্পতি শনি সংযোগ দেখবে না মঙ্গলের সাথে, নাক্ষত্রিক সংযোগ আছে কিনা দেখবে না। অনেকেই জানে না, যেরকম তুলা রাশি 7.5 হয় না, জানো? জানতাম না। হ্যাঁ, সেরকম অনেক লগ্ন আছে যাদের কোনো মাঙ্গলিক হয় না। তুলা 7.5 নেই? না, তুলা রাশির কোনো 7.5 হয় না, তার কোনো 7.5 কোনো প্রভাব পড়ে না। না, কারণ তুলার যোগকারক গ্রহ হচ্ছে শনি। শনি তুলা রাশি জাতক জাতিকাদেরকে 7.5-তে ওই ফলটা দেয় না। ওই রাশিটাতে শনি সুতুঙ্গস্থ থাকে। এবং শনির সব থেকে প্রিয় স্টার হচ্ছে সাথী, যেটাও তুলাতে গিয়ে পায়। ঠিক সেরকমই কিছু কিছু লগ্ন আছে যাদের মাঙ্গলিক হয় না, জানতে হবে এগুলো। আপাত দৃষ্টিতে একটি গ্রহকে দেখে মরীচিকার মতো লাগবে। ওই আমরা রাস্তা দিয়ে যখন যাই, দূরে আমরা মনে হয় না ওখানে জল আছে, সামনে গিয়ে মনে হয় ওখানে আর জল নেই। জ্যোতিষ শাস্ত্রটা এরকম রহস্যের শাস্ত্র, কেতুর শাস্ত্র। তো ইউটিউব দেখে আজকে অনেক ক্লায়েন্ট আমাদের ফোন করে বলে আপনি আমাকেই জ্যোতিষ শেখায় মাঝে মাঝে, আমি শিখি, ভালো লাগে। তো তাদেরকে বলছি, ধরুন আপনার চার্টে মাঙ্গলিকই নেই, এমন একটা সংযোগ হয়েছে স্যাটার্নের সাথে, রাহুর সাথে, বৃহস্পতির সাথে, সংযোগটা আপনি বুঝতে পারছেন না এবং আপনার অ্যাপও ডিটেক্ট করতে পারছে না, কারণ এটা তো গুরুমুখী বিদ্যা, এটা পুঁথিগত বিদ্যা নয়, এটা সিস্টেমেটিক বিদ্যা নয়, এটা শুধু সূত্র মারফত বিচার নয়, এটা এত ইজিও নয়। এজন্য শর্টকাট যারা এখন শিখছেন বা ইউটিউব দেখছেন বা আমাদেরকে যারা ফোন করেন যে আমরা প্র্যাকটিস করি, আমি তাদেরকে সহজ সাজেশন দিই, পালমটা শিখুন। পালমে যদি মাঙ্গলিক সাইন পাওয়া যায় এবং বার্থ চার্টে ওই সাইনটা পাওয়া যায়, তাহলে আপনি মাঙ্গলিক ধরতে পারেন। এবং মাঙ্গলিকের নিয়ে তো আমি ডিটেলের আগেও বলেছি কি করা উচিত কি না করা উচিত, তোমরা সবাই জানো, ওই বিস্তারিত জায়গায় ঢুকলাম না। তবে হ্যাঁ, এটা শুধু তাদের জন্য। অনেকেই ভাবে যে আমার চতুর্থে মঙ্গল আছে, আমি মাঙ্গলিক, মাঙ্গলিকের কুপ্রভাব পাচ্ছি। এক্স্যাক্টলি ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা অনেক গভীরকে ঢুকতে হবে, রহস্যকে জানতে হবে, শাস্ত্র নেই রহস্যের। দাদা, কোন লগ্ন বা কোন রাশির যদি থাকে, মানে সেইখানে যদি শনি 7.5 থাকে, তাহলে কোন লগ্নটা বেশি এফেক্টিভ হয়, মানে ক্ষতি দেয় আমাদেরকে? তো 7.5-তে না সার্টান ক্ষতি কখনো দেয় না, এটাকে আগে ক্লিয়ার করে দিই। 7.5 আমার নিজের চলছে ফার্স্ট, এবং
অনেস্টলি বলছি, 7.5 আমি ভালো আছি। এবং 7.5 না মানুষকে একটু চোখের পর্দাটা সরিয়ে দেয়, মানুষকে চিনতে শেখায়। এবং দেখবে তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমার পক্ষে হার্মফুল, 7.5 তোমার তার সঙ্গে কোনো না কোনোভাবে ডিস্টেন্স তৈরি হবেই হবে। ব্যবসায়িক পার্টনার হলে হয়। এবং বহু মানুষ আছে যারা ভুল কর্ম করছে, পৃথিবীতে 99% মানুষ ভুল কর্ম করছে, ভুল জায়গায় করছে। এই ব্যক্তিগুলো 7.5 ব্যবসায়িকভাবে এফেক্টিভ হবেই হবে। যারা জোটক বিচার করে না, হয়তো যার সাথে যার হাজবেন্ডের বার্থ চার্টের কোনো ম্যাচ নেই, যাদের আন্তরিকতা নেই, মিল নেই, হয়তো সবার সামনে দেখে মনে হচ্ছে তারা খুব ভালো হ্যাপি আছে, কিন্তু ভেতরে কিন্তু তাদের মধ্যে কোনো মিল নেই। এরকম প্রচুর জাতক জাতিকা আছে, দেখবে তাদের সেই 7.5 সময় তাদের কিন্তু ডিটাচমেন্ট হয়ে যায়। এবং গ্রহের প্রভাব থেকে আমরা কেউ বেঁচে থাকি না, আমরাও পাই। তো 7.5 ক্ষতিকর না। এই যে তোমাকে বললাম পিওর করে শনি আমাদেরকে, পিওর করে। একটা লোহাকে যখন একটা আকার দিতে হয়, তাকে পুড়িয়ে পুড়িয়ে ঝাঁঝরা করে লাল হয়ে যায়, তারপর তাকে পেটানো হয়, সে নরম হয়, তারপর তাকে পিটিয়ে একটা আকার দেওয়া হয়। শনি 7.5 সময় আমাদেরকে ওই কাজটাই করে। 7.5 খারাপ না। এবার হতে পারে 7.5 অনেকেই অনেক কিছু হারিয়েছে, এটা কেন হারায় কারণ বুঝতে হবে। দেখো, ভগবানের দেওয়া যে জন্মছক, যেটা নিয়ে আমরা জন্মাচ্ছি, যে পঞ্চাঙ্গ মতে তিথি নক্ষত্র বার যোগকরণ, এই 5টা জিনিস, সেটা আমাদের জন্ম জায়গা ফিক্সড। এবং আমাদের দুটো ভাগ্য আছে, আমি বারবার বলি, এটা পারাদ্য একটা আরাধ্য। তো ভগবানের দেওয়া ফিক্সড ভাগ্যে জন্মকালীন সময়ে কালপুরুষের স্যাটার্ন নেগেটিভ ভাবে আছে, মানে ঈশ্বর লিখে দিয়েছে তোমাকে কিন্তু এই ফলটা পেতে হবে। সেক্ষেত্রে 7.5 খারাপ ফল হয়, ডেফিনেটলি হয়। সেক্ষেত্রে অনেক কষ্ট হয়, কিন্তু আমি সবসময় বলি শনি হচ্ছে বাস্তবতার গ্রহ, রিয়েলাইজেশন দেয়। তো আমার ধাক্কা খাওয়ার পরে আমি যদি বুদ্ধিমান হই, আমি মনে করব যে এই ধাক্কা খাওয়াটা আমার আগামী দিনে এগিয়ে যাওয়াকে আরো স্ট্রং করবে। তো আমার বাস্তবতা বোধ আছে। এবার এখানেই যাদের শনি পীড়িত, তাদের এই বাস্তব বোধটা খুব কম, তারা খুব স্বপ্নের পৃথিবীতে ভাসে। কোথাও থেকে শুনলো এটা হচ্ছে, এখানে করবো, ছুটে গেল। মানে চিল নিয়ে গেছে কান, এই কথাটাকেও বলেছে, কানে হাত দিল না, ও চিলের দিকে তাকালো, দেখলে চিলের পিছনে ছোটা শুরু করলো, চিল মনে হয় কান নিয়ে গেছে। তো এই বাস্তবতা বোধ যাদের থাকে না, সেটা শনির প্রভাবেই। আর এই ব্যক্তিরাই মূলত 7.5 বিরোধে খারাপ ফল ভোগ করে, আর্থিক লোকসান করে, হয়তো তাদের ডিভোর্স হয়ে যায় এবং সবকিছু খারাপ হয়ে যায়। এবং এরা কিছুতেই বুঝতে পারে না যে আমার জীবনে এগুলো ভালো ছিল না। আমি এরকম প্রচুর ব্যক্তিকে দেখেছি যে হয়তো ভুল ব্যবসা করছিল, 7.5 ব্যবসা ডুবে গেছে, আমাদের কাছে এসছে, আমি সাজেশন করেছি আপনি কর্ম পরিবর্তন করা প্রয়োজন। ওই পরিস্থিতিতে একটা ব্যক্তি দাঁড়িয়ে বলছে আমি স্যালেন্ডার করলাম আপনার কাছে, ব্যবসা আবার নতুন করে শুরু করলো, এবং ওনার বার্থ চার্টের ফেভারেবল ব্যবসা করছে, এবং সে কিন্তু ধীরে 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 প্রোগ্রেস করছে, এবং ওই 7.5 করছে। তো শনি খারাপ নয়, শনি খারাপ হতে পারে না। পৃথিবীর সমস্ত কোটিপতি এই শনির আন্ডারে, কারণ বাস্তবতা বোধ ছাড়া তুমি কোনোদিন বড় হতে পারবে না। আর যদি মাঙ্গলিক ধরা যায়, সবসময় তো মাঙ্গলিক খারাপও না। মাঙ্গলিক তো বড় বড় যারা নেতা মন্ত্রী বা ভালো ভালো জায়গায় যারা পজিশন হোল্ড করছে, তারা সবাই বেশিরভাগ জায়গায় মাঙ্গলিক দেখা যায়। তো তা দেখতে গেলে তো মাঙ্গলিকও তো ভালো, লিখও কিন্তু মাঙ্গলিক, ভয় দেখো, দেখায়। মঙ্গল হচ্ছে হাই এনার্জেটিক প্ল্যানেট। একদম। ও তোমাকে অ্যাম্বিশনে রাখে, সবসময় ফাইট করতে শেখায়। হুম, হুম। তুমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্যারেক্টারটা থেকে দেখো, তুমি বিরাট কোহলির ক্যারেক্টারটাকে দেখো, লুকা মদ্রিচের ক্যারেক্টারকে দেখো, এরা কি নিয়ে এসেছিল পৃথিবীতে, কি নিয়ে শেষ করলো। আজকে ওদের কাছে হয়তো বিরাট কোহলির কাছে আছে, বিরাট কোহলির কাছে একটা ওয়ার্ল্ড কাপ আছে 2011, আইপিএল ছিল না, সেটাও পেয়েছে। রোনাল্ডোর কাছে নেই, মাদ্রিচের কাছে নেই, কিন্তু ওরা স্টার, সুপারস্টার। তো মঙ্গল না মানুষকে এই জীবনে লড়াই করার ক্ষমতাটা শেখায়, আর ওটা মাঙ্গলিক, মানে মঙ্গলের সেই এক্সট্রা এনার্জি। তুমি হাই এনার্জেটিক না হলে জীবনে ওই লেভেলে সাকসেস পাওয়া যায় না। আমি খুব বড় বড় পলিটিশিয়ানদের সাথে ঘুরেছি, এবং তুমি জানো আমার ক্লায়েন্ট বেসটা কোন জায়গায় কার, তাদেরকে আমি দেখি এবং রীতিমতো ইন্সপায়ার্ড হয়ে, আমি একজনকে চিনতাম, তিনি এই মুহূর্তে বেঁচে নেই, তিনি পার্লেজি বিস্কুট খেতেন, মোটামুটি পার্লেজি বিস্কুট খেতেন, ডাবের জল খেতেন, একদম সিম্পল খাওয়া। আমি ওনার সাথে গাড়ি করে ঘুরেছি, একটা সময় ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। তা খাওয়া দাওয়া খুব সিম্পল, আর তার এনার্জিটাকে আমি দেখেছি, মারাত্মক এনার্জি। ওই এনার্জি মাঙ্গলিক ছাড়া সম্ভব নয়, ইম্পসিবল। বর্তমানে মুখ্যমন্ত্রী তো তিনি মাঙ্গলিক।
এটা ব্যাপারে আমি কমেন্টস করব না। ওকে, ওকে, আমি এই বিষয় নিয়ে তাহলে আলোচনা করছি না। কেন দেখি বলে দিই। কারণ দেখুন, রাজার বার্থ চার্ট সবসময় প্রকাশ্যে আনা ঠিক না। রাজ্যের ভাগ্য তার উপর নির্ভর করছে। ভালো হোক, সবার ভালো হোক, প্রকাশ্যে আনবো না কিছু। দাদা, মাঙ্গলিকে তো অনেকে শুনি যে সম্পর্ক ভালো হয় না, মানে বিয়ে করলেও ডিভোর্স হয়ে যাওয়ার চান্সেস থাকে, এরকম অনেক কিছু ব্যাপার থাকে। তো সেটার বাইরে ভালোবাসারও একটা জায়গা থাকে। সেখানে দেখা যায় যে ভারতীয় জ্যোতিষ এবং যেটা দেখা গেল যে বিদেশি যে জ্যোতিষ আছে সেখানে লাভ লক বলে একটা ব্যাপার থাকে। তো সেটা কি একটু বলবে? দেখো, প্রথমে মাঙ্গলিক নিয়ে বলি। একদম। মাঙ্গলিক জাতক জাতিকাদের অ্যাম্বিশন খুব হাই হয়, হুম। ঠিক আছে? তো অ্যাম্বিশন যখন হাই হবে তোমার পার্টনারের সাথে বোঝাপড়া তো কমবেই। তুমি তোমার কেরিয়ার নিয়ে যখন খুব খুব বিজি, তোমার পার্টনার যদি সেই জায়গাটায় তোমায় অ্যালাউ না করে, তখন একটা গ্যাপ তৈরি হয়। আবার বহু ক্ষেত্রেই দেখবে মাঙ্গলিক জাতক জাতিকারা না অনেক সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও জড়িয়ে পড়ে। কেন, মাঙ্গলিক মঙ্গলের কিছু কিছু জায়গায় অবস্থানের কারণে না আহ, কামুকতা বিষয়টা অতিরিক্ত আসে, সেক্সুয়াল এক্সপেকটেশন হাই হয় এদের, ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু রিলেশনশিপে প্রবলেম হয়। আর যেটা বলছিলে ভালোবাসাকে লক করা যায় কিনা, দেখো, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে প্রেমের সম্পর্ককে ভালো রাখার জন্য নানা মিথ প্রচলিত আছে। হুম। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতেও আছে। তো পৃথিবীতে তো সব দেশেই গুণী ব্যক্তি জন্মেছে। যেমন সমসাময়িক বৈদিক অ্যাস্ট্রোলজি ভারতবর্ষে ডেভেলপ করছিল, ওই সমসাময়িক আরও অনেক কটা সিভিলাইজেশন ছিল, যেমন মিশরীয় অ্যাস্ট্রোলজি, সেটাও ডেভেলপ করছিল। ইতালিতে জ্যোতিষচর্চা ছিল, আজকের ইটালি। তুমি রোমান সাম্রাজ্যের কথা নিশ্চয়ই শুনেছো। নিশ্চয়ই। এবং তার সঙ্গে ব্যাবিলনে জ্যোতিষচর্চা ছিল, আক্কাদে জ্যোতিষচর্চা ছিল। পৃথিবীর সমস্ত সিভিলাইজেশনে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা হয়েছে, ঠিক আছে? তো পাশ্চাত্য জ্যোতিষে ভালোবাসা লক করার একটা মিথ, এটা ইটালির লিয়াম বলে একটি ছেলে অ্যাঞ্জেলিনাকে ভালোবাসতো, ঠিক আছে? অ্যাঞ্জেলিনা কিন্তু ফ্রান্সের, মানে আজকের যেটা ফ্রান্স। তো ওদের একটা লাভ স্টোরি ছিল। তো লিয়াম আর অ্যাঞ্জেলিনা এরা কিন্তু দুজনেই ইটলিতে এদের ফার্স্ট মিট হয়, পরিচয় একদম কৈশোরকালে, বাল্যকালে। তো কোনো একটা কারণে যখন 12 বছর হয়ে যাচ্ছে বয়সটা লিয়ামের, মানে 1-2 বছর পরিচয় হওয়ার পরে, তো ওর ফাদার কি করছে, ফ্রান্সে ফিরে যাচ্ছে ওকে নিয়ে, ঠিক আছে? তো ওরা কি করেছিল, একটা তালা কিনেছিল, লক। এবং তুমি জানো ইটলি বা মিলান সিটিটা কিরকম জল দিয়ে ঘেরা। তো মিলানে একটা ব্রিজ রয়েছে, ঠিক আছে? ওই ব্রিজের ওপরে গিয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়ে ওরা প্রে করেছিল এবং দুজনে মিলে লক করে চাবিটাকে বেঁধে ওই নদীতে ফেলে দিয়েছিল, ঠিক আছে? এবং এটা কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে বলছি, এটা কিন্তু ফ্লাইটেতেই করেছিল, ঠিক আছে? যাই হোক, ওদের গ্যাপ হয়ে যায়। তো অ্যাঞ্জেলিনা এবং লিয়ামের দীর্ঘদিন কন্ট্যাক্ট ছিল না, ঠিক আছে? কিন্তু প্রায় 11 বছর পরে ওদের আবার মিট হয়, এবং সেই মিটটা হয় গিয়ে লন্ডনে। এবং অ্যাঞ্জেলিনা একজন খুব বড় মডেল ছিল। সেই গল্প আমরা পড়েছি বিভিন্ন ম্যাগাজিনে। এবং সে অ্যাঞ্জেলিনা তার লাভ স্টোরিটা, এই স্টোরিটা লিখেছে যে সে যখন তাকে ব্যাক করে পেলো লন্ডনে গিয়ে, সে শকড। এবং তারা কিন্তু আবার এসছিল, এবং ওই ব্রিজটা মিলানে তারপর থেকে পপুলার হয়েছে। তো বৈদিক অ্যাস্ট্রোলজিতেও যেরকম একটা মিথ আছে, অনেকে অনেক রকম রিচুয়ালস করে ভালোবাসাকে লক করার জন্য। তো ভেনাস যদি বাচ্চাটা ভালো থাকে, আমি বহু ক্লায়েন্টকে বলেছি, এবং আমার বাড়ির খুব কাছাকাছি নিয়ারেস্ট একটা ব্রিজ আছে এরকম। তো আমি সেখানে অনেককে করতে বলেছি, যারা করেছে তারা জানে এটা কিন্তু ফলদায়ক। এটা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনকে একসাথে করতে হবে, একা গেলে হবে না। হ্যাঁ, এটা সত্যি হ্যাঁ, হয়। এটা করা যায়, ডেফিনেটলি হয়। এবং লক অ্যান্ড কি এর কানেকশন রয়েছে, এবং প্রচুর মানুষ এটা করে জানে যে তারা রিলেশনটাকে লক করে রেখেছে। হ্যাঁ, ডেফিনেটলি তার জন্য কিছু বিষয় দরকার আছে, বার্থ চার্টেরও কানেকশন দরকার আছে। তোমার জীবনে ধরো প্রেমই এলো না, তুমি লক করলে, তাহলে তো আলাদা বিষয়। তো এটা পাশ্চাত্য জায়গাতে, পাশ্চাত্য দেশেতে এটা আছে, এবং এটা নিয়ে তুমি প্রচুর সিনেমাতেও এই সিনেমা জিনিসটা দেখেছি। দেখেছো, কিন্তু এর স্টার্টিংটা কোথা থেকে হয়েছিল আমরা অনেকে জানি না। লিয়াম আর অ্যাঞ্জেলিনা, অ্যাঞ্জেলিনা একজন মডেল ছিল, এটা পৃথিবীর এটা কি মডেল। অনেক আগের ঘটনা? এটা তোমার ওই 70-80 দশকের ঘটনা, ঠিক আছে? বেশি খুব পুরনো? পুরনো না, না খুব পুরনো না, ঠিক আছে? এবং এই যে আমরা অনেকে বলি না ভারতবর্ষেই মনে হয়, এটাই মনে হয় সাধুদের দেশ, এই দেশেই হয়তো জ্যোতিষ চর্চা হয়। আমরা বেনহ্যামের কথা জানি না, কেপলারের কথা জানি না। একদিকে কেপলার জ্যোতির্বিজ্ঞানী, একদিকে কেপলার অ্যাস্ট্রোলজি করে।
মানে একদিকে জ্যোতিষ সংহিতার চর্চা করে, মহাকাশ বিদ্যা নিয়ে আলোচনা করে, আবার আর একদিকে হোরা জ্যোতিষ করে, মানে যেটা মানুষের ভাগ্য গণনা করে। তো অ্যাস্ট্রোলজি প্লাস অ্যাস্ট্রোনমি ইজুক্যাল টু জ্যোতিষ সংহিতা। আমরা ভুলে গেছি এটা। তো কেপলারকে আমরা ভুলে গেছি, আমরা রোসেনকে ভুলে গেছি, আমরা কিরোকে ভাবতে পারি না। তারা কি ইন্ডিয়ান ছিল? কিরোর মতো কিংবদন্তি কজন আছে? আবার আমাদের দেশের কিংবদন্তি, তাদের নিয়ে আমরা আলোচনা কম করি। আজকে আর্যভট্ট দূরবীন আবিষ্কার না করলে পূর্বসারা নক্ষত্রকে আজকেও আমরা ছাগলের মাথা মনে করতাম, কিন্তু অ্যাকচুয়ালি পূর্বসারা নক্ষত্রের যে চিহ্নটা হাতির দাঁতের মতো, সেটা আমরা কবে জানলাম? আর্যভট্টর পর। আর্যভট্ট বরাহমিহির আমাদেরকে অনেক কিছু দিলেন। আমাদের দেশে এখন খ্যাপা পাগলা, একটু দাঁড়িয়ে আছে, একটু পাগলামু করবে, একটু মাথা ঘুরে পড়ে যাবে, এরা আমাদের গুরু হয়ে গেছে। কিন্তু এই দেশ কাদের কাদের ফলো করেছে একটা সময়। আমরা সার্জারির আবিষ্কার করেছি এক সময়। আমাদের দেশে নালন্দাতে বিশ্বের বিখ্যাত দেশ থেকে জ্যোতিষ চর্চা করতে আসতো চাণক্যের মতো ব্যক্তি, যার কৌশল নিয়ে পড়াশোনা হয় সারা পৃথিবীতে, চাণক্যকে নিয়ে আলোচনা হয়, এই দেশে জন্মেছে। তা আমরা আমাদের আইডলদের ভুলে গেছি। এটা তো আমাদেরই দোষ। আমাদের তো দোষ, অবশ্যই আমাদের দোষ। তা আমি একটা জিনিস জিজ্ঞেস করব, পাশ্চাত্য দেশে যে জ্যোতিষ চর্চা হতো, ওটা কি আমাদের এখানকার পরাশরমণির যে বৈদিক জ্যোতিষী বা জ্যোতিষ, সেটাই কি আলোচনা হতো, না একটু ডিফারেন্স ছিল ওখানে? দেখো, আমাদের যেরকম রাশি চক্র আছে, ওরাও ধরো রাশি চক্র আছে নিশ্চয়ই। আমাদের দেশে যেরকম পরাশরমণি জন্মেছেন, পাশ্চাত্য দেশেও বহু জ্ঞানী ব্যক্তিরা জন্মেছেন। পরাশর যেমন কিরো নিজে ভারতবর্ষে এসেছিল, বেনহ্যাম যেমন, তারা এসছেন, তারা এখানে। হ্যাঁ, এখানে এসে শিখেছে। সেই সময় কি কোনো জ্যোতিষী ছিলেন বা এই হ্যাঁ, জ্যোতিষটাকে- ডেফিনেটলি। এমন আমাদের একটা পুরনো খারাপ মিথ আছে, আমরা মনে করি যে আমরাই মনে হয় সর্বশ্রেষ্ঠ। ডেফিনেটলি আমরাই প্রথম জ্যোতিষ শুরু করেছি। এটা ঠিক নয়, কিন্তু পুরোপুরি ঠিক নয়। মানে আমাদের সমসাময়িক অনেক সিভিলাইজেশনেই জ্যোতিষ চর্চা হয়েছে। কারোর ভালোটাকে ভালো বলতেই হবে আমাকে। তারা তো অনেক কিছু দিয়েছে পৃথিবীকে, আমরাও যেরকম দিয়েছি পৃথিবীকে, তারাও দিয়েছে। ভুল ইতিহাস জানাটা উচিত না, সঠিক ইতিহাসটা জানা উচিত। এবং ব্যাবিলন তো জ্যোতিষ চর্চার রীতিমতো কেন্দ্রবিন্দু ছিল। ব্যাবিলন সভ্যতা যখন হ্যাঁ, ছিল, হ্যাঁ, একদম। সেখানে হ্যাঁ, এবং আমি তোমায় বলি, যারা এখানে অ্যাস্ট্রোলজি করছে, নরেন্দ্রনাথ বাগল, তার একটি বই আছে, খুব অথেন্টিক বই, হ্যাঁ, কোষ্ঠী বিচারের সূত্রাবলী। সেখানে নরেন্দ্রনাথ বাগল সূর্যের অয়নচলন তত্ত্ব নিয়ে লিখেছে, যেটা আজকে জ্যোতিষরা জানে না বলে এখনো উত্তর পূর্ব কোণকে ঈশানকোণ মনে করছে। ঈশানকোণ গণনাটাই করতে জানে না। যুগটা পাল্টে গেছে, এর জন্য অয়নটা জানতে হবে, সূর্যের অয়ন গতি সম্পর্কে জানতে হবে। এগুলো জানেই না। আমরা শুধু রাহু কেতু 7টা 8টা গ্রহ নিয়ে আলোচনা করলাম, এর জন্য মরে যাবে, এর জন্য ফাঁসি হবে, এর জন্য বিয়ে হবে না, ব্যাস এইটুকু। আবহাওয়ার কি হতে পারে, দেশের কি হতে পারে, রাষ্ট্রের কি হতে পারে, আমরা জানি না। আমরা বুঝতেই পারছি না, টাইমিংটা পাল্টে গেছে, নববর্ষ পরিবর্তন হয়ে গেছে। এই যে রথের ডেট গেল কালকে, এটা কি আসল রথযাত্রার তিথি? না, জুন মাসের অলরেডি 22 তারিখে রথ চলে গেছে। আমরা ভুল একটা তিথিতে রথযাত্রা করে চলেছি। কেন? কারণ জ্যোতিষ শাস্ত্রের প্রপার অয়নচলন তত্ত্বটা আমরা জানি না। আজকে এই ধরনের পণ্ডিত জ্যোতিষীরা যারা বেঁচে আছেন, তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না। শিক্ষিত জ্যোতিষ সংখ্যায় কমছে এবং স্বাভাবিকভাবে ভুলই চলছে, সবকিছু ভুল। এই যে আগামী দিন দুর্গাপুজো হবে আর কয়েকদিন পরেই, সেখানে মহালয়াটা আমরা ভুল জানবো, সেখানে চণ্ডী পাঠে অশুদ্ধ চণ্ডীটা আমরা পাঠ করব। কেন, মানে তুমি কিভাবে বলছো এটা? দেখো, চণ্ডী পঞ্জিকাটা তো এভাবে তৈরি, পঞ্জিকাটা ভুল, পঞ্জিকা ভুল। তো আমি আবার এখানে বসে আবার ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, পঞ্জিকায় ভুল আছে, চলুন বসুন আমার সঙ্গে। তুমি তো এটা বলছো যেখানে আমি সবসময় এরকম বলি ভাই, আমি জানি তুমি ঠিক বলো, আছে, কিন্তু তুমি একটা বড়সড় একটা পুজোকে তুমি ভুল বলছো। পুজো পদ্ধতিটা ভুল হলে ভুল বলবো না। আমার থেকে ভালো দুর্গাপুজো পশ্চিমবঙ্গে অনেকেই জানেন, কিন্তু আমি যেটুকু জানি সঠিক জানি। আমি দুর্গাপুজোর ইতিহাস, দুর্গাপুজোর ইতিহাস, আমি দীর্ঘদিন দুর্গাপুজোর ইতিহাস, দুর্গাপুজো নিয়ে রিসার্চ করেছি। যে চণ্ডী পাঠ হচ্ছে না, এই চণ্ডীটা অশুদ্ধ চণ্ডী। আমার একার কথা না, এর এর তোমার সূত্র কৃত্তিবাস রাজা রামায়ণ অনুবাদ করতে গিয়ে দিয়ে গেছিলেন। তোমার যদি একটু ছোট্ট করে বলি, এই যে এখন চণ্ডী পাঠ হয় দুর্গাপুজো,
চণ্ডী পাঠটা কি অ্যাকচুয়ালি? চণ্ডী হচ্ছে মার্কেন্ডীয় পুরাণের 700টি শ্লোক নিয়ে গঠিত চণ্ডী স্তোত্র, এবং কালী পুজোয় দুর্গা পুজোয় চণ্ডী পাঠের গুরুত্ব আছে, সবাই করে থাকে। সেই চণ্ডীতে পাঠ করার আগে 7টা নতুন জিনিস জুড়ে দেওয়া হয়েছে। আমরা জানি এগুলো। সেই 7টা জিনিসের কোনো প্রয়োজনীয়তা আছে যা মূল চণ্ডীর অংশই নয়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে দেবিকা বচন। চণ্ডী পড়তে গেলে কি কি জানতে হবে? অর্বাস্তোত্তম জানতে হবে, কিলস্তব জানতে হবে, কি চণ্ডী পড়বো সেটা জানতে হবে, ঋষাধীনাস জানতে হবে, সিংহের ধ্যান করতে হবে, মহাকালীর ধ্যান করতে হবে, এবং সব থেকে খারাপ জিনিসটা হচ্ছে দেবিকা বচন। এই দেবিকা বচনের তোমার 51 নম্বর শ্লোকটা পড়ো। দেবিকা বচনের 51 নম্বর শ্লোক যদি পড়ো, তুমি সেখানে বুঝতে পারবে চণ্ডীর বদলে আদতেও তন্ত্রর প্রচার হয়েছে এবং তান্ত্রিক দেবীদের ওখানে প্রাধান্য দেওয়া হয়েছে। শুধু তাই না, চণ্ডী পাঠে দেবিকা বচনের 30 নম্বর শ্লোকটা আরো খারাপ। সেখানে কি বলছে জানো? বলছে মিদ্রং রক্ষত, মিদ্রং রক্ষত দুর্গন্ধা, দুর্গন্ধ মলের ন্যায় পায়ং মে গুজ্জবাসিনী। দুর্গাকে বলছে মিদ্রং রক্ষত দুর্গন্ধা পায়ং মে গুজ্জবাসিনী। এটা দুর্গার স্বরূপ। মলদারের মলের মতন দুর্গন্ধ দুর্গা, আর এই মন্ত্রে দুর্গাপুজো হচ্ছে। এই দেবিকা বচনকে চণ্ডী পাঠ থেকে বাদ দেওয়া দরকার, এবং এটাকে কৃত্তিবাস ওঝা বুঝতে পেরেছিল। এবং এখানে 51 নম্বর শ্লোকে এখানে আবার যারা এটা করেছে তারা নিজেদের ভুলটাকেও লিখে দিয়ে গেছে। লিখেছে সজা কুলিকা নাগা ডাকিনী শাকিনী তথা। সজা কুলিকা নাগা ডাকিনী শাকিনী এরা কারা? এরা আমাদের বৈদিক দেবী, এরা সব তন্ত্রের দেবদেবী। এই যে আমরা শাক্ত শাক্ত বলি, শাক্ত কারা আসলে? শাক্ত হচ্ছে তারা যারা অ্যাকচুয়ালি চণ্ডীর উপাসক। কালীর উপাসকরা শাক্ত নয়। কালী আর চণ্ডী এক নয়। চণ্ডীকে ছোট করে তন্ত্রের দেবী কালীকে বড় করার জন্য এই জায়গাটা করা হয়েছিল। চণ্ডী আমাদের বৈদিক দেবী, কালী কিন্তু তিব্বতী তন্ত্রের দেবী। দুটোর উপাচার বিধি আলাদা, উপাসনা পদ্ধতি ভিন্ন, সময়কালটাও ভিন্ন। চণ্ডী অনেক আদি। কালী পুজোর ইতিহাস 300 বছরের পুরনো নয়। চণ্ডীর পুজো 4000 4500 বছর পুরনো, যা মার্কেন্ডীয় পুরাণ রচনা করে চণ্ডীর স্তোত্রমের মধ্যে ঋষি মার্কেন্ডীয় করে গেছিলেন। দেবী দুর্গা 10টা হাত কেন? এর নাক্ষত্রিক ব্যাখ্যা কি আছে জানে না? দেবী চণ্ডীর যুগে ঈশানকোণ ছিল উত্তরে, এই জন্য দেবীর পুজো করা হতো উত্তর দিকে মুখ করে। তিনি আদ্রা নক্ষত্রের দেবী, রণপ্রিয়া। দুর্গাপুজো তো জানেই না এখানকার ব্রাহ্মণরা। ভারতবর্ষে রাজা শশাঙ্ক শাকরদ্বীপীয় ব্রাহ্মণদের নিয়ে এসে এই বঙ্গদেশে 600 আনুমানিক 600 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। কারণ দুর্গাপুজো এই দেশীয় ব্রাহ্মণরা জানতো না, শাকদ্বীপীয় ব্রাহ্মণরাই পুজোটা জানতো। মার্কেন্ডীয় নিজে শাকদ্বীপীয় ব্রাহ্মণ। এবং এই যে চণ্ডী অশুদ্ধ হয়ে গেছে, এটা স্বয়ং তোমার ওনার নাম হচ্ছে কৃত্তিবাস ওঝা। তিনি তার রামায়ণ অনুবাদ করতে গিয়ে এটার একটা গুজ্জাকারে রেখে গেলেন এই গল্পটা। যখন রাম কিছুতেই রাবণকে বধ করতে পারছে না, তখন ব্রহ্মা এলো। ব্রহ্মা এলে রামকে বলছে তোমাকে 108টা পদ্ম দিয়ে দুর্গার পুজো করতে হবে, তবে রাবণ বধ হবে। তো 108 পদ্ম দিয়ে দুর্গার পুজো হলো, তাও রাবণকে বধ করা যাবে না। তখন ব্রহ্মা বায়ুকে পাঠালো, পাঠিয়ে বলল রামকে যে দেখো রাবণের ঘরে চণ্ডী পাঠ করছে স্বয়ং বৃহস্পতি, ওটাকে বন্ধ করতে হবে, নাহলে কিছুতেই রাবণকে বধ করতে পারবে না। তো রাবণের এই চণ্ডীর পাঠ বন্ধ করতে কে যাবে? হনুমান যাবে। হনুমানকে পাঠানো হলো, হনুমান ব্রাহ্মণের বেশে পৌঁছলো সেখানে। গিয়ে দেখছে বৃহস্পতি গড়গড় করে চণ্ডী পড়ছে, কিভাবে আটকাবে? তখন হনুমান মুখিকার বেশ ধরলো, মাছি। মাছি হয়ে ঢুকে চণ্ডীর দুটো অক্ষর চেটে দিল। এবার বৃহস্পতির চণ্ডীপাঠ থামাবে কি করে? সে তো বিরাট জ্ঞানী, তার তো চণ্ডী ঝরঝরে মুখস্থ। সে চণ্ডীপাঠ করছে, হনুমান ভীষণ বিপাকে পড়লো। প্রভু রামের বিজয় তার হাতে। তখন
তখন সে আস্তে আস্তে নিজের রূপ ধারণ করলো এবং গদা দিয়ে বৃহস্পতির দিকে আঘাত করলো এবং বৃহস্পতি হনুমানের ওই তেজময় রূপ দেখে পলায়ন করলো। তখন হনুমান থুতু দিয়ে চণ্ডীকে ছিঁড়ে দিয়ে ওই চণ্ডীটাকে অশুদ্ধ করে দিল। এইটি যখন রামায়ণ অনুবাদ করতে গিয়ে কৃত্তিবাস ওঝা করে গেলেন, এর মধ্যে উনি বার্তা দিয়ে গেছিলেন চণ্ডী অশুদ্ধ হয়ে গেছিল। এই জন্য আমি বলছি, যারা ব্রাহ্মণরা আছেন চণ্ডী পাঠ করেন, মূল চণ্ডীটুকুই পাঠ করুন, যা 700টি শ্লোক নিয়ে গঠিত। তার আগে যে 7টি নতুন নিয়ম জোড়া হয়েছে, এটাতে আপনারা কি পাঠ করছেন তার অর্থ কি আগে জানুন, তারপর পাঠ করুন। দাদা, তুমি যদি ঈশ্বরের দেখতে চাও, যেমন তুমি হনুমানজির কথা বলেছিলে, সেখানে একটা মানে ইন্টারেস্টিং একটা ঈশ্বর আছেন। ইন্টারেস্টিং বলবো না, তিনি ভগবান আমাদের কাছে। সেটা হচ্ছে গণেশ। ওনার সারা শরীরটা মানুষের মতো, মাথাটা হাতির মতো, সেটা সবাই জানে। এর পেছনে অনেকগুলো কারণও আছে। কিন্তু দাদা, দাঁতের ব্যাপার নিয়ে তুমি একটা কথা বলতে চাইছিলে, সেটা যদি তুমি রাখো। একদন্তাং মহাকায়ং, গণেশের স্বরূপ বর্ণনা করতে গিয়ে এটাই বলা হয়েছে। শুধু তাই না, ঈশ্বরের যে স্বরূপ না, এটা নির্ধারিত হয় সূর্যের বিষুব মিলন তত্ত্ব অনুযায়ী। এবং এই চর্চাটা এখন নেই, মানুষের মাথাতেই ঢুকবে না। আরে সূর্যের বিষুব মিলন তত্ত্ব কি? পূর্বষাঢ়া নক্ষত্রে পরমেশ্বর গণেশ নামে উপাসিত হয়েছেন। পূর্বষাঢ়া নক্ষত্রের সিম্বলটা একটা দাঁতের মতো, এই জন্য ঈশ্বরের একটা দাঁত। পুরাণে 2টি গল্প পাওয়া যায় হস্তিমুণ্ডর পিছনে। একটি গল্প হচ্ছে পার্বতী ঘুমাচ্ছিলেন, তার সন্তান গণেশ ঘরের দরজার বাইরে পাহারা দিচ্ছিলেন। এবার তিনি তো দৈব সন্তান, আমাদের মানুষের মতো গর্ভ থেকে গর্ভস্থ সন্তান না। তো শিব এসছে, পিতা এসছে ঘরের দরজার সামনে, গণেশ দাঁড়িয়ে আছে। তখন গণেশ তার পিতাকে চেনে না, আর শিবও জানেন এটা আমার পুত্র, কারণ এই যে বললাম দৈব ব্যাপারটা আলাদা, দেবতাদের ব্যাপার আলাদা। তখন গণেশ শিবকে বাধা দিয়েছে যে আমার মা এখন ঘুমাচ্ছে, আপনি প্রবেশ করতে পারবেন না সেখানে। শিব তখন বলছে তোমার এত সাহস? বলছে হ্যাঁ এত সাহস। গণেশ বলছে তোমাকে যুদ্ধ করে ভেতরে প্রবেশ করতে হবে। তখন নিজের পিতার সাথেই গণেশের যুদ্ধ হয় এবং শেষে এই যুদ্ধে শিব তার ত্রিশূল দিয়ে গণেশের মাথাটিকে কেটে দেন। তখন পার্বতী, গণেশের মা, ঘুম থেকে উঠে কান্নাকাটি করেন, শিবকে অভিশাপ দেন। সেই সময় ভগবান বিষ্ণু এর সমাধান করেন। ভগবান বিষ্ণু নন্দীকে ডেকে পাঠান এবং ডেকে পাঠিয়ে বলেন, যাও উত্তর দিকে মাথা করে দেখো কে ঘুমোচ্ছে, যে ঘুমোচ্ছে তার মাথাটা কেটে নিয়ে এসো। তো নন্দী চলে যায়, গিয়ে দেখে একটা ঐরাবত উত্তর দিকে মাথা করে ঘুমাচ্ছিল, তার মাথাটা কেটে এনে গণেশের মাথায় স্থাপনা করা হয়। এই একটা গল্প। আর সিমিলারলি আর একটা পৌরাণিক গল্প আছে, এটা হচ্ছে একই ব্যাপার, কিন্তু তার আগের ঘটনাটা হচ্ছে শনিদেবকে দেখে গণেশের মাথা খসে গেছিল। তখন শনিকে তো চণ্ডী দেবী একদম শেষ করে দেবে এই অবস্থা। তখন শনিকে তো বাঁচতে হবে, কি করা যায়? সেই সময় ভগবান বিষ্ণু শরণাপন্ন হলে ভগবান বিষ্ণু এই একই নির্দেশ দিয়েছিলেন, এইভাবেই মাথাটা জোড়া হয়েছিল। হাততে এগুলো পৌরাণিক গল্প, এর কোনো বাস্তবতা নেই। ঈশ্বরের প্রতিটি নাম, প্রতিটি প্রতীক নির্ধারিত হয় যে যুগ চলে, সেই যুগে যে নক্ষত্র, সেই নক্ষত্রের সাইন অনুযায়ী ঈশ্বরের প্রতীক নির্ধারিত হয়। গণেশকে বলা হলো একদন্তং মহাকায়ং, কৃষ্ণকে বলা হলো ত্রিভঙ্গ মুরারি, রামকে বলা হলো ধনুর্ধারী। রোহিণী নক্ষত্রের দেবতা হচ্ছে রাম। রোহিণী নক্ষত্রের আকৃতিটা জোড়া ধনুকের মতো, দুটো ধনুক বলে রামের পাশে সহোদর লক্ষণ। যখন পুজো হয়, রাম মূর্তির পাশে লক্ষণের মূর্তিও থাকে। তো অ্যাকচুয়ালি রাম বা লক্ষণ পুরাণকারদের কল্পিত, কিন্তু আদতে ঈশ্বরের যে প্রতীক সেটা ধনুক, দুখানা ধনুক। এ কারণে রামের পাশে লক্ষণ থাকবেই। রামের যত মূর্তি আছে, রাম লক্ষণ কখনো আলাদা হতে পারে না, সবসময় একসাথে। ঠিক আছে? তা ঈশ্বরের প্রতীক এভাবে নির্ধারিত। যেমন অন্যান্য ধর্মের কথাও বলি, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের প্রতীক হচ্ছে একটা ক্রস, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চিহ্ন খ্রিস্টানদের। এবং ওই প্রতীক উপাসনা করে ওরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি। আর এই প্রতীক উপাসনা করেই আমরাও একটা সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি ছিলাম। এখন আমরা বন্ধ করে দিয়েছি, নির্বোধ হয়ে গেছি এবং আমরা বহু দেবতা পুজো করছি, সবাইকে ডাকছি। আমার ভক্তির প্রশ্ন আছে তো, সকালে শিব, বিকেলে দুর্গা, তারপরে কালী, তারপর বজরং বলি। আমি তো ভক্তই ঠিক না, আমি জানি না আমি কার ভক্ত এবং কাকে ডাকছি, তিনি কে, তার স্বরূপ কি। 99% হিন্দু না এটাও জানে না আমার ধর্মগ্রন্থের নাম কি। আমাদের জাতিটার অবস্থা কিরকম জানো কৌশিক? ধরো তোমাকে আমি কালকে ইনভাইট করলাম, কৌশিক আমার বাড়িতে এসো, কি আছে দাদা? পুজো আছে। তুমি গিয়ে দেখলে একটা ছুঁচোর বিরাট মূর্তি, সামনে বিরাট সিন্নি সাজিয়ে রেখেছি, পোলাও আলুর দম সহযোগে আমি তোমাকে খাওয়ালাম,
তুমি সিন্নি খেয়ে ওই ছুঁচোটাকে প্রণাম করে একদম প্রয়োজনে ষষ্ঠাঙ্গ প্রণাম করে বাড়ি ফিরে আসলে, তোমারও মনে বাসনা তৈরি হলো, আরে এত বড় করে একটা ছুঁচোর পুজো হচ্ছে, আমিও করবো। ছুঁচোই কারোর একটা বাহন হয়ে যাবে। আমাদের হিন্দুদের চেতনা এতটা রসাতলে চলে গেছে। সাপকে একদিকে আমরা ঘরে ঢুকলে মারছি, আর একদিকে মনসা বলছি। হনুমানকে একদিকে দেবতা বলছি, আবার আর একদিকে বাড়িতে হনুমান যদি আমার গাছের কোনো ফল খেয়ে নেয় তাকে আবার মেরে তাড়াচ্ছি। আদতেও আমরা কি, কে, কিছু জানি না। আমাদের শাস্ত্রে কি বলছে? এই চণ্ডীতে বারবার বলেছে একয় বাহং জগতত্র দ্বিতীয়াকা মামপরা, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। গীতাতে বেদব্যাস বললেন সর্বধর্মাং পরিত্যজ্য মামেকাং শরণং ভজ, সব কিছু ছেড়ে আমাকে স্মরণ করো। চাণক্য বললেন হরি নামইব কেবলম। উপনিষদে লেখা হলো একম ব্রহ্ম দৈত্য নাস্তি, বেদে লেখা হলো একম এব অদ্বিতীয়ম। একটা শ্লোককে আমরা মানি। আমরা একের উপাসক ছিলাম, হয়ে গেছি বহুর উপাসক। এর ফল আমরা কোনো পুজো করেই কোনো ফল পাই না, নিষ্ফল। পুজোতে যাচ্ছি, মানসিক করছি, বছর পর বছর যাচ্ছি। যে গরিব সে গরিবই আছে, যে নিঃসন্তান সে নিঃসন্তানই আছে। কারণটা কি? কারণ ঋষিদের বলে যাওয়া বাণীগুলো আমরা কেউ মানি না। আমার মনে হয় না পডকাস্টে এর আগে কোথাও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একদমই না, একদমই না। তার থেকে বড় কথা হচ্ছে যে ঈশ্বর যেরকম আলাদা আলাদা হতে পারে বা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটা নিয়ে আজ পর্যন্ত কোনো আলোচনা তিনি হয়নি। এক, কিন্তু যুগে যুগে তার আলাদা আলাদা প্রকাশ ঘটে। যে যুগে যেভাবে প্রকাশ হয় সেটা যুগের প্রয়োজনে হয়, এবং সেই যুগে সেরকমই ফল দেন তিনি। যখন তিনি লক্ষ্মী নামে অধিষ্ঠান করেছেন, ভারতবর্ষ ধনশালী হয়ে উঠেছে। আবার যখন তিনি রাবণ নামে অধিষ্ঠান করছেন, অনেক অবাক হবেন, রাবণ ঈশ্বরের একটা নাম, রামের পূর্বতর নাম। যখন নক্ষত্রটা খারাপ হয় এবং সেই নক্ষত্রটা যদি মঙ্গল, কেতু, শনি, কোনো নেগেটিভ গ্রহের নক্ষত্রে তিনি যখন বিরাজমান হন, তখন পৃথিবীতে যুদ্ধ, খরা, বন্যা, মহামারী লেগে যায়। যেমন মূলা নক্ষত্রে তিনি হয়েছিলেন রাবণ, নরখাদক। মূলা নক্ষত্রে জন্মালে তার গণ হয় রাক্ষস, এবং মানুষ ওই সময় খাবারের অভাবে, শস্য পানীয়ের অভাবে নরখাদক রাক্ষসে পরিণত হয়েছিল। ঈশ্বরকেও রাক্ষস রাবণ হিসেবে পুজো করা হয়েছিল। এই যে লঙ্কেশ্বর লঙ্কেশ্বর বলে না, লঙ্কা শব্দের আর একটা অর্থ আছে কিন্তু। লঙ্কা শব্দের অর্থ কিন্তু বিশ্ব বা ধরিত্রী দুটোকেই বোঝায়। লঙ্কের ঈশ্বর তিনি পুরো জগতের ঈশ্বর, তিনি রাবণ ছিলেন। তাহলে যে রাবণ সেই রাম, সেই কৃষ্ণ, সেই দুর্গা, সেই বিষ্ণু, সেই নারায়ণ, ৩৩ কোটি দেবতা অ্যাকচুয়ালি একজনেরই প্রকাশ। যুগে যুগে তার নামটা পাল্টাচ্ছে। বিষয়টা বুঝতে হবে। এটি ঋগ্বেদের বিশিষ্ট অদ্বৈত তত্ত্ব। এটিকে বুঝতে গেলে দশম মণ্ডলের ১৯১ নম্বর সূক্তটি পড়তে হবে। এবং ঋগ্বেদ অত্যন্ত কঠিন, সহজ নয় পড়া। ৬টি শাস্ত্র জ্ঞান লাগে ঋগ্বেদ পড়তে গেলে: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। এবং জ্যোতিষের অয়নচলন তত্ত্ব। এই হোরা জ্যোতিষ না, এরাও কিন্তু ৯টা গ্রহর এই জ্যোতিষ না। জ্যোতিষ সংহিতার জ্ঞান লাগে। জ্যোতিষ অয়নং চক্ষু, পাণিনির বলা সূত্র। এগুলো আমরা জানি না এবং চর্চার অভাব হয়ে গেছে, এবং যারা এখনো পণ্ডিত জ্যোতিষী আছেন তাদেরকে আমরা মানছি না। এটা একটা বড় সমস্যা। এই কারণে আমাদের সমাজে এখন যা বিধি চলছে সব ভুল চলছে। দাদা, তুমি তো আধ্যাত্মিকতার অনেক কিছু তুমি বললে, এত জায়গায় ভুল, এত জায়গায় ঠিক, সেগুলো তুমি বলেছো। এই অ্যাস্ট্রোলজির থেকেও একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যেটা বাস্তু, বা বলতে গেলে কি বাস্তু কনসালটেন্টও তুমি করো, এক কাজ করো। তো সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে আজকালকার দিনে যারা বাস্তু বানাচ্ছে, বা সেই সময় মানে পৌরাণিক সময় যেভাবে বাস্তু বানানো হতো সেম হচ্ছে? দেখো, টেকনোলজি এসছে, বাস্তু অ্যাডভান্স হয়েছে, সব কিছু পাল্টে গেছে, যুগের সাথে সাথে সব পাল্টে গেছে। সিস্টেমটা পাল্টায়নি। সেই মান্দার আমলে সিস্টেমে বাস্তু গণনা হচ্ছে, যার ফলে কিছুই হচ্ছে না, লাভ হচ্ছে না। কিন্তু লোকেরা যে যারা বাস্তু কনসাল্ট করছে তারা তো বলছে ভালো হচ্ছে দাদা। আমি জানি না, আমি তো প্রুফ দিয়ে দেবো ভালো হচ্ছে না। মেন জায়গাতেই তো গলত করে ফেলছে। ঈশান কোনটাই? ঈশান কোন নির্ণয়টাই জানলো না। প্রচুর ইঞ্জিনিয়ার, প্রচুর বাস্তু এক্সপার্ট এই লাস্ট ১ বছর, মানে আমি কেকে পডকাস্টকে ধন্যবাদ জানাবো। আমাকে ফার্স্ট টাইম কেকে পডকাস্ট ডেকে এই বিষয়টা পাবলিশ করেছিল, তোমরাই করেছিলে ফার্স্ট, এবং প্রচুর ফোন কল এসছে আমার কাছে, এবং প্রচুর বাস্তু এক্সপার্ট এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছে। কিন্তু এটা এত ইজি তথ্য না
এক লাইনে বোঝা সম্ভব না, এর জন্য জ্যোতিষশাস্ত্রের অয়নচলন তত্ত্ব জানতে হবে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই চারটে দিকের মতো ঈশান কোণ কোনো নির্দিষ্টভাবে ফিক্সড হয় না। মুসলমানরা নামাজ পড়ে ভারতবর্ষে পশ্চিম দিকে মুখ করে। ক্লিয়ার? তুমি থাইল্যান্ডে চলে যাও, যত বুদ্ধিস্ট মন্দিরগুলো আছে, বুদ্ধিস্ট টেম্পলগুলো আছে, দেখবে সব পূর্ব দিকে মূর্তি রাখা। কেন? ওয়াই? দেবী লক্ষ্মীর পুজো পূর্ব দিকে মুখ করে কেন করা হয়? ওয়াই? এবং দেবী দুর্গাকে কেন উত্তর দিকে মুখ করে পুজো করা হয়? কেন? দিকগুলো আলাদা আলাদা, এটা আমরা জানি না। তাহলে বাস্তু নিয়ে যারা কাজ করছো, তাহলে বাস্তু মানে আবহাওয়া, জল, মাটি, পরিবেশ, গাছ। ঠিক বাস্তুতে ঈশান কোণের গুরুত্ব সর্বাধিক। ঈশান কোণের ওপরে বাস্তুর কর্তার স্বাস্থ্য, রোগ, সন্তান এগুলো নির্ভর করে। আমরা এখনো 4500 বছর পিছনে পড়ে আছি, যখন ঈশান কোণ উত্তর পূর্বে ছিল। আমরা সেখানে পড়ে আছি, তো ভুল তো হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, এবং এটা যত তাড়াতাড়ি কারেকশন হবে তত ভালো। এমন নয় যে আমি একা, বম্বেতেও বেশ কয়েকজন বাস্তু এক্সপার্ট আছে এই বিষয়টা নিয়ে, এর আগে পডকাস্ট করেছে, বম্বেতেও করেছে। তো চেঞ্জ হবে, এটা সোশ্যাল মিডিয়া তারা কি বলছে যে ঈশান কোণটা ওইদিকেই? আরে এটা তো যারা জানে তারা জানে। ঈশান কোণ চেঞ্জ হয়ে গেছে তারা হ্যাঁ মানছে? হ্যাঁ, 78 খ্রিস্টাব্দে ঈশান কোণ পূর্ব দিকে ছিল, ঈশ্বরের নাম ছিল লক্ষ্মী, এবং লক্ষ্মী পুজো সেই থেকে পূর্ব দিকে মুখ করে করা হয়। এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিষুব মুলন চলছে, কালপুরুষের দক্ষিণ পূর্ব কোণে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান, এখন ঈশান কোণ দক্ষিণ পূর্ব কোণ। এটা 960 বছর থাকবে, আবার পরিবর্তন হবে। বুঝতে হবে তো, পৃথিবীর ভৌগোলিক জায়গাটা পাল্টাচ্ছে না। 10,000 বছর পূর্বে যে হিমালয় পর্বত ছিলই না, ভারতবর্ষ কোথায় ছিল? আফ্রিকান প্লেটের সঙ্গে, এশিয়ার সাথে ছিল। তো ভৌগোলিক প্লেট পাল্টাচ্ছে না, সরস্বতী নদী তার অস্তিত্ব হারিয়েছে, তো বাস্তু বদল হচ্ছে না। এবং আমি বারবার করে বলি, বাস্তু কিন্তু স্থান জায়গায় পাল্টে যায়। কলকাতার বাস্তু আর মালদার বাস্তু এক না। কেন নয়, কি কারণ নয়, জানতে হবে। শুধু ব্রহ্মস্থান বানিয়ে নিলাম, গিয়ে ব্রহ্মস্থান ক্যালকুলেশন করলাম, কত ডিগ্রিতে কি আছে ফেলে দিয়ে রুম বানিয়ে নিলাম, এত ইজি বাস্তু নয়। আমার লগ্ন আলাদা, তোমার লগ্ন আলাদা, আমার আর তোমার বেডরুমের পজিশনও আলাদা হবে। এটা বাস্তু, জানতে হয়। মানে তুমি যখন বিচার করো একটা মানুষের অ্যাস্ট্রোলজিক্যাল দিক দেখে তার বাস্তুটা বিচার করো? ডেফিনেটলি তার বেডরুমের কালার তার লগ্নের অনুযায়ী হবে। বাস্তুকর্তার লগ্নকে দেখে বাড়ির বেডরুমের কালার এগুলো তৈরি হয়। শুধু বাস্তুর নবগ্রহ মণ্ডলকে দেখে তৈরি হয় না। আমরা তো বাস্তুটা জানিই না, যা হচ্ছে ভুল জানি আমরা। এই যে আমরা সাধারণ চোখ দিয়ে যখন দেখি, তখন কি মনে হয় সূর্য পূর্ব আকাশে উঠছে, পশ্চিম অস্ত যাচ্ছে। আদৌ কি এটা ঠিক? এটাই তো আমরা জানি। এটা তো আমরা চোখ দিয়ে দেখছি, আদৌ কি ঠিক? এবার এটাতে তুমি আদৌ কি সূর্য ঘুরছে? ঘুরছে তো পৃথিবী। হ্যাঁ, তাহলে জ্ঞানের চোখ দিয়ে যখন আমরা দেখা শুরু করলাম, বিজ্ঞান জানলাম, তখন আমরা বুঝতে পারলাম যে না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। পৃথিবী ঘুরে, হ্যাঁ। তা বাস্তু তো সেটাই চলছে, সবাই ভাবছে সূর্য ঘুরছে। কি করা যাবে? কিচ্ছু করার নেই। আমাদের মতো কিছু লোক আছে, আমরা বলছি, যারা কারেকশন করছে তারা রেজাল্ট পাবে। এবং হ্যাঁ, ডেফিনেটলি আগামী দিন যা ভুল আছে সেগুলো আমরা কারেকশন করব, এবং পুরো সমাজই এটা অ্যাকসেপ্ট করবে। করছে তো, সবাই করছে। দাদা, তুমি এত সুন্দর করে যে আজকে বললে আধ্যাত্মিকতার কথাবার্তা, তার সাথে জ্যোতিষ, হস্তরেখাবিদ এবং তোমার বাস্তুবিদ, তুমি যে ঈশান কোণের ব্যাপারটাও বলছো, এবং আগে তুমি বলেছো তোমার একটা ইনস্টিটিউট আছে কল্যাণীতে এবং ডানলপেও আছে। ডানলপেও আছে। তো সেই ব্যাপারটা নিয়ে এখন কেমন চলছে বা কিভাবে কন্ট্যাক্ট করবে লোকেরা, যদি আরেকবার একটু রাখো। স্ক্রিনে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে পিং করবেন, তাহলেই হবে, আর কিচ্ছু না। 24 আওয়ার্স হোয়াটসঅ্যাপে পিং করবেন, বুকিংয়ের জন্য অথবা ইনস্টিটিউট অ্যাডমিশনের জন্য। আমাদের ইনস্টিটিউশনের নাম অশ্বিনী অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট। তো এখানে আপনি চাইলে আমাদের যে কোনো কোর্স জয়েন করতে পারবেন, এবং চেষ্টা করছি যতটা শর্ট ডিউরেশনে, যতটা অ্যাকুইরেসি দিয়ে শেখানো যায়। বাহ, তিনটে জিনিস তো তুমি তুমি হ্যান্ডেল করছো। আমি তো দেখছি, সঙ্গে অ্যাস্ট্রোলজার জ্যোতিও রয়েছে, ও Okay. আমাদের টিচার, নিউমোলজি, অ্যাস্ট্রোলজি ও শেখাচ্ছে। তো আমাদের টিচার রয়েছে সেখানে, আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি, আমরা দুজনেই রয়েছি। তো অনেকে শিখছে, অনেক, বিশেষ করে যারা বাস্তু এক্সপার্ট তারা বেশি আসছে আমাদের কাছে। হ্যাঁ, বাস্তুটা নিয়েই মানুষের কারেকশনটা দূর করতে চাইছে মানুষ। তাহলে অ্যাকুরেট বাস্তু যদি শিখতে চান, আমি খুব অল্প জানি, কিন্তু যেটুকু জানি, পারফেক্ট জানি, সেটুকু দিয়ে যাব। আপনাদের ক্লায়েন্টদের কাজে লাগবে, সাধারণ মানুষের কাজে লাগবে, এবং সায়েন্টিফিক বাস্তুটা দিয়ে যাব।
দাদা আমরা একেবারে শেষের দিকে আছি দাদা, কোনো যদি বাস্তুনির কোনো টিপস যদি তুমি দিতে চাও তো দিতে পারো। বাস্তুর টিপস, ধরুন আপনি মনে করছেন যে একটা বাড়ি বানাবো, তো সব থেকে বেটার হচ্ছে একটা রেডি বাড়ি কেনার থেকে ভ্যাকেন্ট ল্যান্ড কিনুন। জানি কলকাতা শহরে ভ্যাকেন্ট ল্যান্ড এখন নেই, কিন্তু যারা কলকাতায় বাড়ি বানাতে চাইছেন না এটা তাদের জন্যই রইলো। আর ফ্ল্যাট যারা কিনতে চাইছেন তাদের কাছে কিচ্ছু করার নেই, কোনো টিপসেই কাজ হবে না, ওটা বাস্তু কনসালটেশন নিতেই হবে। আর যারা ভ্যাকেন্ট ল্যান্ড কিনতে চাইছেন তারা জমি কেনার আগে একটা জিনিস নজরে রাখবেন, প্রথমত জমিটা যেন চতুষ্কোণ হয়, পূর্ব পশ্চিমে যেন লম্বা না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই ওই জমি ঠিক হবে না, যাই করে নিন। যে জমিতে ঘাস নেই অথবা গাছ নেই, সবুজ বৃক্ষ নেই, অনেক জমি আছে দেখবে ফাটা পড়ে আছে, গ্রামের দিকে হয়, ঘাস নেই, সেই জমি কিনবেন না। এটাকে মনে রাখতে হবে জমি কেনার আগে। নিচু জমি, জলা জমি কিনবেন না। সেই জমিতে কখনো কিছু হাড় পোতা ছিল কিনা, কোনো ডেড বডি পোতা হয়েছিল কিনা, এমনকি কোনো প্রাণীর ডেড বডিও যদি পোতা হয়ে থাকে, সেই জমি কিনবেন না। তারপর জমি কিনুন এবং সেই জমিটাকে কি করে সেখানে বাড়ি তৈরি করবেন, অবশ্যই আপনার পছন্দের যে কোনো বাস্তু এক্সপার্টের পরামর্শ নিন। জমি কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই নজরে রাখবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান ভালো করে কিছু শিখতে বা ভালো কিছু আহ, নিজের জীবনটাকে ভালো রাখার জন্য, তার জন্য কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, নাম্বার দেওয়া আছে। আর থ্যাংক ইউ দাদা আবারও তোমাকে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অভিমন্যু দা এবং ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।